সম্প্রতি আমরা দেখেছি যে বিশ্বব্যাপী ব্যাংকিং একটা মিনি ক্রাইসিস মতন হলো এবং ক্রাইসিসটা আরও হয়তো স্নোবলিং এফেক্ট হতে পারত। যেমন ক্রেডিট সুইস খুব বড় ব্যাংকিং সংস্থা, যেটা হঠাৎই ইন্টারেস্ট রেট হাইকের জন্যে তাদের বড়সড় লস হয়ে গেল। সেটা যেমন একটা দিক এবং তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হলো। ইউবিএস বলে আরও একটি বড় ব্যাংক তারা অধিগ্রহণ করলো খুব সস্তায়। ক্রেডিট সুইসকে প্রায় 60-70% ডিসকাউন্টে কিনে নিল। সেটা একটা দিক, ঠিক আছে, তারা তাদের ব্যাংকিং ব্যবস্থা। আমরা তো লেহম্যান ব্রাদার্সটাও দেখেছিলাম 2008 সালে, বিশাল একটা মর্টগেজ ফাইন্যান্স, বিশাল একটা ব্যাংক উড়ে গেল, স্টেট উড়ে গেল। তো সেরকম ক্রেডিট সুইসও বেশ বিশাল ব্যাংক উড়ে তো গেল, সেটা ইউবিএসকে দিয়ে অধিগ্রহণ করে বাঁচাবার চেষ্টা হলো। কিন্তু সঙ্গে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসে গেল যে AT1 বলে একটা বন্ডস এই ব্যাংক ইস্যু করেছিল, তাতে $17 বিলিয়ন বন্ডস রাইট অফ হলো। তো এগুলো কন্টিনজেন্ট কনভার্টেবল বন্ডস, কোকো বলে। এটা ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে বাঁচাবার জন্য এটাকে রাইট অফ করতে হয়েছিল। এরকম সিমিলার রাইট অফ আমাদের 2020 সালে হয়েছিল ভারতবর্ষে। সেটা ইয়েস ব্যাংকের AT1 বন্ডস, এবং সেটা উদ্ধার করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, ICICI। তো আমরা একটু এটা নিয়ে আলোচনা করার দরকার আছে কি ব্যাংকিং সিস্টেমে এরকম একটা ব্যাংকরা বন্ডস ইস্যু করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে AT1 বন্ডসগুলো কি। আমি ইকোনমিক টাইমসের একটি লেখা উদ্ধৃতি করে বলছি যে there are high yielding bonds with characters of equity shares sold by the banks to raise capital. They are designed to help banks meet funding needs in times of stress without reaching out to the government. এটা হচ্ছে AT1 বন্ডসের বেসিক কথা। জানি ব্যাপারটা হচ্ছে যে সরকারের কাছে না গিয়ে ব্যাংকরা যখন অ্যাডিশনাল টাকা চায় প্রাইভেট ইনভেস্টার্সের কাছে, এইরকম একটা AT1 বন্ডস ইস্যু করে, একটু হায়ার ইন্টারেস্ট রেট এবং ম্যাচুরিটি পিরিয়ড আছে, বাট আলটিমেটলি ব্যাপারটা পারপিচুয়াল থাকে। এখন এটা সাধারণ ইনভেস্টাররা কী হয়েছে যে তারা একটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে রেখেছে, এরকম একটা আন্দাজ নিয়ে, এরকম একটা আইডিয়া নিয়ে এইসব জায়গায় টাকা রাখে, নট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। তো ইয়েস ব্যাংকের ক্ষেত্রে সেটা রাইট অফ হয়েছিল, আর যেমন এখানে ক্রেডিট সুইসের ব্যাপারে রাইট অফ হলো। এখন সুতরাং ইয়েস ব্যাংক আর ক্রেডিট সুইসের ব্যাপারটার মধ্যে খুব একটা তফাৎ নেই, একই মোটামুটি ব্যাপার। তো এখন তাহলে এরকম যদি রাইট অফ হয় তাহলে ইনভেস্টাররা অবভিয়াসলি খুশি থাকবে না এবং লিটিগেশন ইত্যাদি ইত্যাদি যেতে পারে। এখানে ইয়েস ব্যাংকের ব্যাপারে বলছে যে holders of AT1 bonds saw their value fail to zero in both the cases. সুতরাং জাঙ্ক হয়ে গেল, পুরো জিনিসটা জিরো হয়ে গেল। তবে এখানে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে যে মিসসেলিং অফ ইনস্ট্রুমেন্ট বাই দ্য ব্যাংকস erstwhile management. Some of these bonds were sold to investors who were not qualified to buy them or were led into buying the securities without being aware of the risk amount. সুতরাং ব্যাংকেরা যে প্রোডাক্টগুলো করেছে, অবভিয়াসলি আরবিআই অনেক বেশি সচেতন থাকবে আগামী দিনে। এটার জন্য যেটা হবে যে উইক ইউরোপিয়ান ব্যাংকস তাদের এই AT1 বন্ডস আগামী দিনে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেইটা বোধহয় অ্যাক্সেস করতে পারবে না, কারণ লোকে ব্যাপারটা বুঝে গেছে যে এটা সেফ নয়। তাতে কি হবে যে ওদের যে টাকা অভাব ঘটবে
তখন চট করে রাতারাতি টাকা তোলার ব্যবস্থাটা আটকে যাবে। এখানে বলছে যে weak European banks are sliding, তাদের ওই prices of the ATR bonds are sliding, and the number of takers for future issuance may shrink, যেটা একটু আগে বললাম। The yield investors will demand may also rise for new issues as buyers factor in bigger risks than in the past when they were seen as safe. But the likelihood of being redeemed at the end of 5 years, even though they were perpetual. To be sure, regulators have emphasized that in accordance with the European Union's resolution framework established after the global financial crisis, losses should primarily be absorbed by the equity shareholders. So, এই বন্ডের লসটা primarily should be shared by the equity investor. সুতরাং এরকম টাইপের ব্যাংকে যাদের ইনভেস্টমেন্টস আছে সেখানে একটা ভয় থেকেই গেল যে AT1 বন্ডস যদি রাইট অফ হয় তাহলে কোপটা শেয়ার হোল্ডারদের ওপর পড়বে এবং তারই পরিপ্রেক্ষিতে শেয়ার হোল্ডার যারা আছেন তাদের ওই ভয়টা থেকেই যাবে এবং সেই ভয় থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে শেয়ারের দামে অস্থিরতা থেকেই যাবে এবং কি হয় এরকম একটা ভাব থাকবেই। তো যাকে 3 বছরের পরিপ্রেক্ষিতে আমরা ইয়েস ব্যাংকের এপিসোডের পরে এখন ক্রেডিট সুইসের এপিসোড দেখছি। এখন কেঁচো খুঁড়তে আর কি সাপ বেরোবে এটা নিয়ে একটা চিন্তার বিষয়। আপাতত জিনিসটাকে সামাল দেওয়া গেছে এটাও বলা যেতে পারে, বাট সামাল দেওয়া গেছে অ্যাট হোয়াট কস্ট? একটা বিরাট খরচের পরিপ্রেক্ষিতে। প্রাইভেট ব্যাংকিং ব্যবসা আছে, সেখানে সরকার আরেকটা প্রাইভেট ব্যাংকের থ্রু দিয়ে এটাকে কিনে নিল কিংবা করলো। আমি জানি না শেয়ার হোল্ডার্স অ্যাপ্রুভাল, ইউবিএসের শেয়ার হোল্ডার্সরা অ্যাপ্রুভ করেছে কিনা এই টেক ওভারটা, হিসেব মতো তো তাদের অ্যাপ্রুভাল থাকা দরকার। যা হয় এইসব দেখে যেটা হয় সেটা হচ্ছে যে প্রাইভেট ব্যাংকের ব্যাপারে একটা ভয় ধরে থাকা উচিত। ইনফ্যাক্ট রিসেন্টলি আমাদের কোটাক ব্যাংকের কর্ণধার শ্রী উদয় কোটাক উনি কিছু কথাবার্তা বলেছেন। আমি একটা ইকোনমিক টাইমসে রিপোর্ট দেখলাম। উদয় কোটাক বলছেন যে ক্রেডিট সুইস সোল্ড টু UBS ফর $3 billion, 60% discount to stock value, 60% discount to stock value. 600 billion balance sheet sold at $3 billion equity value এবং 17 billion AT1 bonds now. A signal for all bankers and stakeholders when return matrix is overtaken by obsession with size. তার মানে রিটার্ন একটা কি হতে পারে কোম্পানি সেটা ইম্পর্টেন্ট নয়, কত বড় সাইজ হয়ে যাচ্ছে ব্যবসার সেটা নিয়ে এটা আমরা চারদিকে দেখতে পাচ্ছি যে ব্যবসার সাইজ বড় করার জন্য একটা পাগল চিন্তাভাবনা এবং যথেচ্ছ টাকা নেওয়া। আগামী দিনে ব্যবসা কতটা গ্রো করবে পরের ব্যাপার, আপাতত সাইজটা খুব বড় করো। উদয় কোটাক এই কথাগুলোই বলছেন এবং আমি আরেকটু উদ্ধৃতি করে বলছি যে এশিয়া's richest banker Uday Kotak pointed out that Credit Suisse garage sale valuation, গ্যারেজ সেল এটা খুব পপুলার কথা আমেরিকান ভাষায়, সেটার মানে হচ্ছে যে ওই স্ক্র্যাপ সেল, যা আছে সব জলের দরে বেচে দাও। হ্যাঁ, to warn his counterparts about building size without rigorous risk assessment, underscoring the enduring salience of prudence in the global lending industry that has seen rates climb 5 percentage points in US about a year. So সাবধানবাণী করে দিয়েছে যেসব ব্যাংকিং ইন্ডাস্ট্রির যারা আছেন, যারা ব্যাংকার্স আছেন, যে ভাই 5% ইন্টারেস্ট রেট বাড়ার পরে
অঙ্কটাই তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেকখানি ঘেটে ফুটে গেছে। তো সেখানে সাইজ বড় করার জন্য যে এই পাগলামি, এটাকে একটু থামিয়ে প্রুডেন্স ইউজ করতে বলছেন। তারপরে বলছেন যে অন্যান্য ব্যাংকারদের মত, যদিও কোটাক সাহেব এটা একটা ফ্ল্যাগ করেছে, একটা চিন্তাভাবনা বলছে যে most analysts say that Asia, including India, appears largely insulated. তো কোটাক সাহেব তো ইনসুলেশনের কথাটা বলছেন না, সাবধান বানিয়ে দিচ্ছেন যে আমরা যেভাবে ব্যবসা করছি সেই ব্যবসাটায় রিথিঙ্ক করার প্রয়োজন আছে, এবং সাইজ বাড়াবার জন্য, ব্যবসাটাকে বড় করার জন্য যথেচ্ছার টাকাপত্র জোগাড় করে গ্রোথটার সম্বন্ধে ওয়াকিবহাল না হয়ে, সুতরাং সাবধান বানিয়ে দিচ্ছি, যদিও বলছে যে ইন্ডিয়া ইজ ইনসুলেটেড। বলছে অন অ্যাগ্রিগেট Asia's banking system do not face similar challenges to those of the US regional banks, as banks tend to have limited long duration assets and most loans are floating rather than fixed. সেটা বলছে চেতন আহিয়া, চিফ এশিয়া ইকোনমিস্ট, মর্গান স্ট্যানলে। তো বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আসছে, বাট ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সম্ভবত আলোচনায় আরও অনেক জিনিস বেরিয়ে আসবে, যে আমাদের আগামী দিনের রাস্তাটা কীভাবে আমরা করব। এবং যখন এই অনিশ্চয়তা থাকে, তো তখন ব্যাংকিং ব্যবসাটা নিয়ে অনিশ্চয়তা, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকবে। তারপর বলছে যে while US had to raise interest rates aggressively to check inflation, Asia's inflation was more cost push inflation in nature, and hence central banks here did not have to tighten monetary policy as such compared to the US. সেটা আমরা গত সপ্তাহে আরবিআই পলিসিতে দেখলাম যে ইন্টারেস্ট রেটটা, রিভার্স রেপোটা আনচেঞ্জ রাখলো। তো এটা যে এক্ষুনি কথাটা বললাম তার একটা সূত্র ধরে বলা যেতে পারে যে এশিয়ার যে ইনফ্লেশনটা, এটা কস্ট পুশ ইনফ্লেশন, লাইক ইন্ডিয়াতে কস্ট পুশ ইনফ্লেশন অনেকটা হয়েছে বিকজ অফ তেলের দাম বেড়েছিল, সেটা আবার কমতে আরম্ভ করেছে। এবং বলছে যে লিকুইডিটি কাভারেজ রেশিও অফ ব্যাংকস অ্যাক্রস এশিয়া ওয়েল ইন এক্সেস অফ 100% ফর মোস্ট লেন্ডার্স। তো সেই পয়েন্টে এটা ভালো যে লিকুইডিটি কাভারেজ রেশিওটা, যথেষ্ট কাভারেজটা আছে। আরেকটা রিপোর্ট একটি ব্রোকারেজ হাউস থেকে এসছে যে দ্যাট ইন্ডিয়ান রেগুলেশন উইল মোস্ট লাইকলি হেল্প ব্যাংকস অ্যাবজর্বস এনি সাডেন শকস। আর ঠিক আছে, তো সাডেন শক হলে পর তো আরবিআই অনেকবারই হেল্প করেছে, এবং আমরা ছোটো ছোটো কোঅপারেটিভ ব্যাংকসে তো দেখতেই পাচ্ছি চারদিকে সারা মহারাষ্ট্র বেশ অনেকগুলো কোঅপারেটিভ ব্যাংক দেখলাম যে যারা সব দেউলিয়া হয়ে গেল, তো সেগুলোকে আবার রিজার্ভ ব্যাংক টেক ওভার করে ইত্যাদি সব করছে। তবে বলছে যে ইন্ডিয়ান ব্যাংকস মাস্ট মেক প্রভিশন ফর অল আনরিয়েলাইজড মার্ক টু মার্কেট লসেস আউটসাইড দেয়ার হোল্ড টু ম্যাচিওরিটি পোর্টফোলিওস। Most private sector banks in India have a relatively small HTM portfolios, which is held to maturity. Therefore, the shock experienced by the American banks is unlikely to occur in India. In the meantime, RBI stress test বলছে যে যেসব কোম্পানিতে তোমরা ধার দিয়েছো তার একটা অ্যাসেসমেন্ট করে রিপোর্ট তৈরি করে দাও, সব বড় বড় যারা ধার নিয়েছে, বড় বড় কর্পোরেট যারা ধার নিয়েছে তার অ্যাসেসমেন্ট চলছে। ওভারঅল এই এপিসোড থেকে যেটা আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে সিলিকন ভ্যালি ব্যাংক, তারপরে আরেকটা রিজিওনাল ব্যাংকস, ইউএস রিজিওনাল ব্যাংকস, অত অবধি ঠিক ছিল ব্যাপারটা। হঠাৎ ক্রেডিট সুইস আসাতে চারদিকে শরগোল পড়ে গেল। ক্রেডিট সুইস ইজ এ লার্জ ইউরোপিয়ান ব্যাংক এবং সলিড ব্যাংক বলে এতদিন ধরে জানা যাচ্ছিল। তো এখন অবভিয়াসলি AT1 বন্ডস কারা কারা ইস্যু করেছে এই নিয়ে বাজার পড়াশুনো করবে, সেই সব ব্যাংকের শেয়ারের দাম তে কিছু হবে না, কারা কারা AT1 বন্ডস ইস্যু করেছে তার একটা লিস্ট তৈরি করতে হবে, সেই নিয়ে কিন্তু চর্চা চালু হয়ে গেছে। এবং
আমি একটা আর্টিকেল দেখছিলাম যেখানে আউটস্ট্যান্ডিং AT1 বন্ডস ইস্যু ফেব্রুয়ারি 23-তে হাফ ইয়ারলি মানে এই বছর 23-তে অ্যাসেসমেন্ট করা আছে। তাতে দেখা যাচ্ছে যে স্টেট ব্যাংক ছাড়া সামগ্রিকভাবে PSU ব্যাংকসের টোটাল আউটস্ট্যান্ডিং আছে 85,409 কোটি টাকা। এটা বিজনেস লাইনের একটা আর্টিকেল। তারপরে দেখা যাচ্ছে যে HDFC ব্যাংকের 11,873 কোটি টাকা আছে, স্টেট ব্যাংকের আছে 41,969 টাকা, ইত্যাদি ইত্যাদি। তো এখানে অনেকগুলো ব্যাংকের কিন্তু AT1 বন্ডস আউটস্ট্যান্ডিং আছে। এখন এটা নিশ্চয়ই একটা আলোচনার বিষয়। তবে এই যে বন্ডগুলো AT1 বন্ডস আছে, এটা বলা যেতে পারে যে ইন্ডিয়ান ব্যাংকস এক্সপোজার টু AT1 বন্ডস ইজ লেস দ্যান a percentage for the private banks and 1 to 2% for the PSU banks. Most AT1 bonds issuers are PSU or top-rated private banks with low credit and liquidity risk, but the inherent risk is that of pricing. মানে বলছে যে AT1 বন্ডসের যে প্রাইসিংটা, যে দামে কেনা বেচা হয়, সেটার দিকে আমাদের নজর থাকবে। সেটা আরেকটা একটু হালকা মেঘের ছায়া যাকে বলে। তো আমাদের দেশে এখন এইসব AT1 বন্ডস আছে। তো AT1 বন্ডস আছে না আছে এগুলোই তো আগে কখনো খেয়াল করা হয়নি। এখন এই ক্রেডিট সুইসের গল্পেতে আমরা সবাই বেসিক্যালি চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছি। তো এটা নিয়ে আপনাদেরও চিন্তাভাবনা করা উচিত। ভয়ের কিছু নেই, 1% হলে পর তো খুব একটা ভয়ের কিছু নেই, বাট রিজার্ভ ব্যাংক তৎপর হয়ে গেছে। সুতরাং সেখান থেকে জিনিসটা বড় রকম কিছু গোলমেলে ব্যাপার হবে এরকম তো মনে করাটা ঠিক নয়, এবং ভয় পাওয়ারও কোনো কারণ ঘটেনি। এবার আলোচনাটা দরকার যে এখন এই সাবজেক্টটা নিয়ে কী আলোচনা পৃথিবীতে হচ্ছে আর আমাদের ভারতবর্ষে হচ্ছে। ধন্যবাদ।